আমার সংসারটা ১০ বছরের। আমার হাসব্যান্ড যখন একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তবে আমার হাসব্যান্ডের ইচ্ছায় নয়, আমার নিজের স্বেচ্ছায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমার যখন বিয়ে হয়েছিল, তখন পারিবারিকভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। আমার মা-বাবার আমি একমাত্র মেয়ে। আমার বড় একটা ভাই আছে। বাবা অনেকটা দেখাশোনা করে আমায় বিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন আমি জানতাম না আমার স্বামীর অন্য কোথাও একটা রিলেশন আছে। আমার বিয়েটা যেহেতু পারিবারিকভাবে এসেছিল, তাই আমার শ্বশুর-শাশুড়ি আমাকে পছন্দ করেই বিয়েটা দিয়েছিলেন। তখন পর্যন্তই সব কিছু ঠিকঠাক ছিল। আমরা কোনো কিছুই বুঝতে পারিনি। শ্বশুরবাড়িতে যখন বিয়ের পরে গেলাম, তখন এই ঘর ওই ঘর থেকে জানতে পারি আমার স্বামী নাকি তার চাচাতো বোনকে অনেক ভালোবাসতো। কিন্তু আমার শ্বশুর এই বিষয় থেকে সম্পূর্ণ বিরোধ ছিলেন। আমার স্বামী তাকে এতটাই ভালোবাসতেন, সে তার বিয়ে হয়ে যাওয়ার পরে সে নেশায় আসক্ত হয়ে পড়েন। এই নেশায় আসক্ত থেকে বের করার জন্য আমার শ্বশুর তখন পাত্রী খুঁজতে থাকেন বিয়ে দেওয়ার জন্য। একসময় আমার স্বামী নিজেই নেশা থেকে ফিরে আসে। তখন আমার শ্বশুরকে সে বলে, আপনি যে সিদ্ধান্ত ভালো মনে করেন আমি সেটাই মেনে নেব। তারপরে আমার শ্বশুর আমাকে দেখাশোনা করে আমার বিয়েটা হয়। আমার বাবাও দেখে শুনে আমার বিয়েটা দেয়। কিন্তু সেই বাড়িতে যখন বিয়ের আগে গিয়েছে, জানতে চেয়েছে, তখন কিছুই জানতে পারেনি। তবে বিয়ের পর থেকে আমি একটু একটু করে বুঝতে পারতেছি, এখনও আমার হাজব্যান্ড ওই মেয়েটাকেই ভালোবাসে, আমাকে নয়। আমি নানানভাবে তাকে যাচাই বাছাই করার চেষ্টা করি, কিন্তু সে কিছুই বুঝতে দিত না। বিয়ের ৫ বছরের মাথায় আমার কোল আলো করে একটা কন্যা সন্তান হয়। এই ৫ বছরে আমি অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ সহ্য করেছি, অনেক মানসিক কষ্ট পেয়েছি। এই ৫ বছরেই আমি পরিবারের সদস্যদের থেকে শুধু আঘাতই পেয়েছি। শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ কেউ কথা বলতে ছাড়েনি। ভালো রান্না করলেও দোষ ধরেছে, খারাপ রান্না করলেও দোষ ধরেছে। এক কথায় সবাই দোষ ধরার জন্য বসে থাকছে। আর স্বামীর কথা কি বলবো? স্বামী তো সে স্বামী, আরেকজনের প্রেমে দেওয়ানা। আমার সঙ্গে কখনো একটু বসে হেসে কথা বলেনি, ভালো মন্দ জিজ্ঞাসা করেনি। আর যখন ৫ বছরের মাথায়ও বাচ্চা হচ্ছিল না, তখন কেউ তো বলতে ছাড়েনি। তবে আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছে যাতে আমার বাচ্চা হয়। এই বাচ্চাটা হওয়ার জন্য কতই না কাঠখড় পোড়াইছি। সবাই চাইতো একটা বাচ্চা হোক, আমিও তো চাইতাম আমার কোল আলো করে একটা বাচ্চা হোক। কিন্তু এই বাচ্চাটা যখন হচ্ছিল না, তখন সবার কতই না কথা শুনতে হয়েছে। তখন তো আমার দোষের আরও শেষই ছিল না। তখন আমার হাজব্যান্ডের ফ্যামিলির আত্মীয়স্বজন সবাই বলে গিয়েছিল যে আমার হাজব্যান্ড মাদকে নেশায় আসক্ত। সমস্যা আমার না, সমস্যা তার। আমার যে তখন কত কটু কথা শুনতে হয়েছে। যাক, সেটাও ভালো কথা। তারপরে ৫ বছর পর আমার কোল আলো করে একটা কন্যা সন্তান হলো। তাকে সবাই খুব আদর করে, সবাই খুব ভালোবাসি। কিন্তু আমার হাজব্যান্ডকে আমি কোথায় যেন হারিয়ে ফেলেছি। আমি দিন দিন ফিল করতে পারলাম আমার আমার থেকে, আমার বাচ্চার থেকে আমার হাজব্যান্ডের দূরত্বটা বেড়ে গেছে। আমি অনেক করে জানতে চাইলাম সে আসলে চায় কী। অনেক করে যাচাই বাছাই করার চেষ্টা করলাম, সে কিছুতেই কিছু ধরা দিল না। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক, কিন্তু আমাদের মধ্যে সেটা ছিল না। আমরা শুধু সমাজের কাছে স্বামী স্ত্রী একটু হাসাহাসি, রহস্য, ভালো মনে দুইটা কথা বলা, ঘুরতে যাওয়া, এগুলা কোনো কিছুই আমাদের মধ্যে ছিল না। সে তো আমার বাবার বাড়িতেও যেতে চাইতো না। এগুলা নিয়ে আমি খুব আপসেট ছিলাম, সবসময়ের জন্য মন খারাপ থাকতো। একদিন আমার স্বামীর ফোন চেক করে আমি দেখতে পারলাম ও ওই সমস্ত বন্ধুদের সঙ্গে এখনও মেলামেশা করে যারা নেশায় আসক্ত। তারা এখনও নেশা করে, অর্থাৎ আমার স্বামী তাদের সঙ্গে থাকে, সেও এখনও নেশা করে। এটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।
আমি তাকে ওখান থেকে অনেকভাবে ফেরানোর চেষ্টা করি, কিন্তু পারলাম না। তারপর কোনো একটা মাধ্যমে জানতে পারি আমার স্বামী আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্কে আসক্ত। তখন আমি তার কাছ থেকে জানতে চাইলাম, একটা মানুষ কয়জনকে ভালোবাসতে পারে? তুমি একজনকে ভালোবেসেছিলে, এখন তোমার স্ত্রী, সন্তান সব কিছুই আছে, তোমার পরিপূর্ণ একটা সংসার, তুমি কি করে পারো এখন অন্য কাউকে ভালোবাসতে? যখন এই প্রশ্নগুলো তাকে করতাম, সে এই প্রশ্নের উত্তর করে এড়াই যেত। তখন আমার সঙ্গে কোনো কথাই বলতো না। এগুলা নিয়ে আমি খুব আপসেট থাকতাম। আমি অনেক চেষ্টা করছি তাকে ওখান থেকে ফিরিয়ে আনার, কিন্তু তার ফোনে ওই মেয়ের এত এত ছবি, এত এত এসএমএস, এত এত কল আলাপ, আরও ঘনিষ্ঠ রকমের ছবি, এগুলো দেখে আমি অনেক কান্না করতাম, অনেক কষ্ট পেতাম। যাই হোক, এভাবেই কাটিয়ে দিলাম আরও 4টা বছর। আমার মেয়ে তখন 5 বছরে পা রাখলো। এর মধ্যে যে হুট করে এত কিছু হয়ে যাবে আমি বুঝতেই পারিনি, বা আমি স্বপ্নেও ভাবিনি। আমার স্বামী একদিন ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে চলে আসে। এটা দেখে তো আমি পুরাই হতবাক। সে এসে আমার শ্বশুরের কাছে বলে, আমি আপনার কথা রেখেছি, এখন আপনাকে আমার কথা রাখতে হবে, এই মেয়েটাকে বউ বলে স্বীকৃতি দিতে হবে, তাকে এই বাড়িতে রাখতে হবে। এই সমস্ত কথা দেখা আর শোনার পর আমি পুরাই হতভম্ব হয়ে যাই। এটা শুনে আমি আমার ছেলেকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসি। আমি হয়তো বা সেখানে থাকলেও থাকতে পারতাম, কিন্তু আমার ঘরটা তাকে ছেড়ে দিতে হতো, আমার প্রিয় জায়গাগুলো তাকে ছেড়ে দিতে হতো, আমার যে অধিকার ছিল সেটাও ছেড়ে দিতে হতো। আমার শ্বশুর শাশুড়ি বারবার আমাকে বলেছিল ওই বাড়িতে থাকতে, ওই বাড়ি ছেড়ে না আসতে। হয়তো বা আমার স্বামীও চেয়েছিল আমি যেন কাজের মেয়ের মতো ওই বাড়িতে থাকি, কিন্তু আমি এটা চাইনি যে আমি ওই বাড়িতে কাজের মেয়ের মতো থাকি, আমার জায়গাটা ছেড়ে দেই। আমার সামনে দিয়ে আমার স্বামী হাঁটুর বয়সী একটা মেয়েকে নিয়ে রং তামাশা করবে, এটা দেখতে আমি চাইনি। ওটা আমার কিছুতেই সহ্য হতো না। আমিও এটাও চাইনি ওই বাড়িতে আমি কাজের মেয়ের মতো থাকি। তাই চলে এসেছি আমার বাপের বাসায়, আমার 10 বছরের সংসার ছেড়ে। আমার প্রশ্ন হলো, আমার দোষটা কী? আমার দোষটা ছিল কোথায়? আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম, আমি মন দিয়ে আমার সংসারটা করার চেষ্টা করেছি, তারপরেও শেষ রক্ষা হয়নি। এখনও পর্যন্ত তার সঙ্গে আমার সেপারেশন হয়নি, আর আমরা এভাবেই আছি। হয়তো অল্প কিছু দিনের মধ্যে আমাদের সেপারেশন হয়ে যাবে, না হলে অন্য একটা সিদ্ধান্ত চলতেছে, নাই ওই মেয়েটা বাড়িতে থাকবে, নাই আমি বাড়িতে থাকবে। দেখা যাক কি হয়। এই গল্পটা আমার জীবনের নয়, একটা আপুর জীবনে সে আমার সঙ্গে শেয়ার করেছে, তো তাই আমি এই গ্রামীণ ভিডিওর মাধ্যমে তার এই গল্পটা তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ওই আপুর ইচ্ছা এই গল্পটা অনেক মানুষ শুনুক, তো প্লিজ একটা করে শেয়ার করে দেবেন, যাতে অন্য বন্ধু, ভাইয়া, আপু সবাই দেখতে পারে। আর তার সঙ্গে আমার গ্রামীণ ভিডিও, গ্রামের দৃশ্য দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার গল্প, আপুর জীবনের গল্পটা নিয়েও কিছু বলে যাবেন। আমি কোনো কিছুই বানিয়ে বানিয়ে বলি না, সবই বাস্তব ঘটনা। আশেপাশে যা দেখি বা যা শুনি সেটাই তুলে ধরার চেষ্টা করি। আর বেড়াতে এসেছিলাম, নানিমণিরা নতুন ঘর দিচ্ছে, তো সেই ঘরগুলার রুম অনেক বড় বড়, সেগুলাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। কালকে বাড়িতে চলে যাব। আমার নানিমণির বাড়িটা আমার অনেক ভালো লাগে, আর আমার বাবার বাড়িও এরকম টিনেরই গেট করা, চারপাশে বেড়া দেওয়া, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এরকম, কিন্তু আমার শ্বশুর বাড়ি তো গোলগাল বাড়ি না, সেটা হচ্ছে জায়গাটা লম্বা, এর জন্য অতটা ভালো লাগে না। কী করার, তাও নিজের বাড়ি, ওখানেই থাকতে হবে। তো আমারও স্বপ্ন আছে, আমিও একদিন এমন করে বাড়ি দিব। সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমিও কোনো না কোনো একদিন এভাবে সুন্দর করে বাড়ি দিতে পারবো। স্বপ্ন কে দেখে না বলেন? সবাই স্বপ্ন দেখে। তো আমার এটা হলো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা।
যাই হোক, স্বপ্ন দেখতে দোষের কি বলেন? তাও আল্লাহ যদি তৌফিক দেয়, কোনো না কোনো একদিন এভাবে সুন্দর করে বাড়ি দিব। আর এই ছাদে থেকে আমার নানিমণির পুরান বাড়িটা বা ঘরটা স্পষ্ট খুব সুন্দর দেখা যায়, সেটাও অনেক সুন্দর। এভাবে দেখতে না পারি, গোল গলা একটা জায়গা কিনে টিনের ঘরে দিয়ে সুন্দর করে গেট করব, তাহলে সুন্দর দেখা যাবে। আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।